আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুরু করছি এনএনটিভির নিয়মিত অনুষ্ঠান অপরাজিতা। আজকে আমাদের অনুষ্ঠানে আ উপস্থিত আছেন একজন নারী উদ্যোক্তা। চলুন তার সঙ্গে পরিচয় হই। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ। ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটি? আমার নাম হচ্ছে সুরাইয়া আহমেদ। ছোট নাম হচ্ছে পলি। ছোট নাম পলি। পলি। তো আপু আপনার নামটি তো জেনে নিলাম। তো বর্তমানে আপনি কোন পেশায় আছেন? আসলে আমি একজন অরিজিনাল হচ্ছে একজন নারী উদ্যোক্তা। আমার একটা টেইলরিং সেক্টর চলে। আ একটা বুটিক্স ছোট্ট একটা বুটিক্স হাউস আছে। আর একটু পার্লার আছে। আর ১২ সাল থেকে হচ্ছে আমি প্রশিক্ষক হিসেবে কাজ করছি। ব্র্যাকের সাথে, যুব উন্নয়ন অধিদপ্তরের সাথে, আমি বিভিন্ন এনজিওর সাথেও আমি প্রশিক্ষক হিসেবে আছি। একজন ট্রেনার। রাইট ট্রেনার, ট্রেনার। আপনি নারী উদ্যোক্তা বললেন। জি। আ আমি মনে করি যে আমার দর্শকদেরকে যদি বলতেন উদ্যোক্তা বিষয়টা কি? আসলে এটা একটা বিশাল পরিসর। আমি আমার মতো করে বলব। আমার এই মানে উদ্যোক্তা জার্নিতে যতটুকু আমি বুঝতে পেরেছি, এখন হচ্ছে ব্যাঙের ছাতার মতো সবাই মনে করে যে আমি একজন উদ্যোক্তা। নিউ মার্কেট থেকে গাউসিয়া থেকে কাপড় কিনে এনে আমি একটা মেলায় স্টল নিলাম, সে একজন উদ্যোক্তা। আসলে এটা উদ্যোক্তা না। আমরা যদি হচ্ছে ট্রেনিং এর ক্ষেত্রে ট্রেনিং করতে যেয়ে আমরা যেটা শিখেছি বা দেখেছি যে উদ্যোক্তা হচ্ছে যে আমি শুরু থেকে শেষ পর্যন্ত আমি একটা প্রোডাক্ট তৈরি করছি। আমি একটা কাজ করছি। সেটা একদম শুরু থেকে ফিনিশিং পর্যন্ত মার্কেটিং পর্যন্ত যখন আমি যেতে পারবো, তখন আমি হচ্ছে উদ্যোক্তা। এরপর আরো কিছু কথা আছে। যে আমি শুধু উদ্যোক্তা তখনই না, আমি উদ্যোগ নিয়ে যখন আমি নিজে কাজ করব প্লাস আমার হাতের বামে ডানে আরো যারা আছে, তাদেরকে যখন আমি উদ্যোক্তা হওয়ার জন্য উৎসাহিত করব, ট্রেন আপ করব, তাদের পথ দেখাবো, তখন আমি একজন নারী উদ্যোক্তা। আমি কাজ করতে যেয়ে এটা বুঝতে পেরেছি। মানে আরো নারীদেরকে শেখানো। হ্যাঁ, সাজানো, তাদেরকে উদ্বুদ্ধ করা। তাদের হচ্ছে যেমন আমি ট্রেনিং করাতে যেটা বুঝি যে তাদের হচ্ছে প্রোডাক্ট সোর্স, তাদের মার্কেটিং লেভেল, তাদের মানে কোথায় গেলে তারা ট্রেনিং ভালো করতে পারবে, কোন বিষয়ের উপর ট্রেনিংটা কোথায় করতে পারবে। হয়তো আমি অনেক বেশি জানি না, যতটুকু জানি ততটুকু বলার একটা করি, চেষ্টা করি। এবং আমার মতো এরকম আমার যারা সিনিয়র পারসন যারা আছে, তাদের সেই একটাই কাজ। তারা নিজেরা কাজ করছে এবং আরো ১০ জনকে উৎসাহিত করছে এবং পথ দেখানোর চেষ্টা করছে। এই হচ্ছে উদ্যোক্তা। আপনার আমাদের উদ্যোক্তা হওয়ার মানে শুরুর জার্নিটা কোথা থেকে? সেটা অনেক কষ্টের। মনে হলে এখনো পাবে থাকা হবে। সেটা হচ্ছে আমি একটু বলি। আমি হচ্ছে ২০০৭ সালে একটা জব নিই। তখন আমার বাচ্চাটা খুব ছোট। মাঝখানে অন্য কথায় চলে যাই। সেটা হচ্ছে আমার ধরতে গেলে বাল্যবিবাহ হয়েছে। তো খুব অল্প বয়সে বেবি হয়ে যায়। তারপরেও বাচ্চাটার যখন ২.৫ বছর বয়স তখন আমি একটা জব নিই। জব নেওয়ার পরে ২.৫ বছর কি ৩ বছর আমি জবটা করি। তো জবটা ওটা একটা প্রাইভেট ফার্মে ছিলাম আমি। হ্যাঁ। তখন হচ্ছে বাচ্চার জ্বর আসার পরে আমি অফিস থেকে ৩ দিনের ছুটি নিয়েছিলাম। ৩ দিনের ছুটি নেওয়ার পরে আ সেটা হচ্ছে তারা পারমিট করেছিল। কিন্তু এরপরে বাচ্চা যখন সুস্থ হয়নি, আমি আরো ৩ দিনের ছুটির জন্য তাদেরকে আবেদন করেছিলাম। তারা আমাকে ছুটি দেয়নি। আমি জব করি। আমার মেধা তাদের কাছে আমি বিক্রি করে দিয়েছি। তারা আমাকে ছুটি দেয়নি। কিন্তু সেদিন আমি খুব কান্না করেছিলাম। যে চাকরিটা আসলে এত কষ্ট যে আমার বাচ্চাটা এতটুকু বাচ্চাটা অসুস্থ, আমি ছুটি পেলাম না। তো ওইদিনই মনে হয়েছিল যে আমি চাকরিটা করব না। কিন্তু তখন জানতাম না যে আমি আসলে কি করব। তো কাজ জানতাম। সেটা হচ্ছে কিসের কাজ? আমার পেছনে যেতে হবে একটু। অবশ্যই আমার দর্শকরা কি তাই জানতে চায়। আমার গল্প বলছি আমি, হ্যাঁ, আমি যখন ক্লাস 6-7 এ পড়ি তখন হচ্ছে আমার স্কুল থেকে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি কিন্তু হচ্ছে সমস্ত কিছু হতো। সূচিশিল্প, মৃৎশিল্প, আ নাচ, গান প্রতিযোগিতা একটা বাৎসরিক অনুষ্ঠানে যেটা হতো। তো আমাকে হচ্ছে এই স্কুল টিচাররা তারা জানতো যে আমি খুব ভালো সেলাই পারি। তারা আমাকে না জানিয়েই তারা আমার হচ্ছে প্রতিযোগিতা আমার নামটা দিয়ে রাখতো। এটা ক্লাস 6, 7, 8 পর্যন্ত আমি হচ্ছে আমাদের উপজেলা পর্যায়ে ছিলাম। যখন আমি 9, 10 ছিলাম, কোন স্কুলে পড়তেন তা একটু তো বলে আমি হচ্ছে মুন্সিগঞ্জ জেলা শ্রীনগর থানা ষোলঘর হাই স্কুলে ছিলাম। আচ্ছা। এটা হচ্ছে আমার প্রাণের একটা জায়গা। তো ওইখানে হচ্ছে আমি শুরুটাই আসলে ওইখানে মানে স্বপ্ন বুনে যে একটা ব্যাপার আছে, তো ওইটা আসলে স্বপ্ন বোনা ছিল না কিন্তু আমার ভালো লাগতো। তো ওইখান থেকে যখন 9-10 এ ছিলাম তখন আমাকে নিয়ে স্যারেরা জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে মানে আমাকে
বাড়িতেই থাকতে দিত না। আমাকে মা-বাবাকে জিজ্ঞেস করত না। আমাকে বলত যে, "এটা আমাদের মেয়ে, আপনাদের মেয়ে না, ওকে দিতেই হবে।" আমাকে নিয়ে আসতো। তো নিয়ে আসলে দেখা যেত যে আ বিভিন্ন জায়গায় তারা নিয়ে যেত। আমি দেখা যেত ফার্স্ট, সেকেন্ড এভাবেই ছিলাম। এভাবে আমি পরীক্ষা দিয়েছি হচ্ছে 99 এসএসসি পরীক্ষা দিয়েছি 99 এ। ৯৮ সাল পর্যন্ত আমার এই ইটা ছিল, জার্নিটা ছিল। এর ভেতরে আবার আরো কিছু এক্টিভিটিস ছিল। আমি হচ্ছে স্কাউটের গার্লস গাইডের লিডার ছিলাম। আর খুব ভালো নাচ করতাম আমি। ছোটবেলায় খুব ভালো এত প্রতিভা। আসলে প্রতিভা মনে হয় না, প্রতিভা নাই। প্রতিভা থাকলে আরো ভালো কিছু করতে পারতাম। আ সেই থেকে মানে টিচারদের যে একটা নজরে ছিলাম আমি, তখন থেকে মনে হতো যে না মানে নিজের কাছে একটু ভালো লাগতো যে না আমি মনে হয় উম পারি। আমি মনে হয় ভালো কিছু পারি এবং সবার নজরে আসলাম। দেখবেন স্কুলে বা কলেজে বা ভালো কিছু করলে তখন কিন্তু আসলেই সবার একটা সামনাসামনি আসা দাঁড়াবে। ভালো লাগে। তো ওইটা তো ওই জার্নিটা তো ওখানেই ছিল। তো আমি এখন চলে আসি যে আমি চাকরিটা ছেড়ে দিলাম। ছেড়ে দিবে। চাকরিটা ছেড়ে দিলাম। ৯ সালে ২০০৯ সালে আমি চাকরিটা ছেড়ে দিলাম। এটা মনে হয় অক্টোবরে ছেড়ে দিলাম। অক্টোবরে ছেড়ে দেওয়ার পরে আমার ভীষণ পরিমাণের একটা প্রবলেম হয়ে গেল। পারিবারিক প্রবলেমটা। তো তখন আমার মনে হলো যে আমার এখন কিছু একটা করা দরকার। এতে করতে যেয়ে আমি দেখলাম যে সহজ ব্যাপার না এতটা। আমি কাজ জানি। আমি হচ্ছে টেইলরিং কাজটা তখন জানতাম। টেইলরিং কাজ জানতাম আর হচ্ছে টুকিটাকি সেলাইয়ের কাজ জানতাম। হস্তশিল্প যেটা বলে সেটাও আমি জানতাম। কিন্তু আমার কোনো সার্টিফিকেট নেই। সার্টিফিকেট নেই তাহলে আমি নিজে এটা করলাম, খেয়াল করলাম যে আমি কাজ জানি ঠিক আছে। কিন্তু আমার তো কোনো আ নাই, প্রমাণ নাই যে আমি আসলে কাজ জানি। তখন আমি নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরে আসলাম এই যে আমার আরকি কোনো সনদ দেওয়া হবে কিনা। তো যাই হোক এখান থেকে আমি সনদ নিলাম। একে প্রায় ১০-১২ টা সনদ নিলাম। আমি জানতাম না আসলে কোনটা কোন কাজে লাগবে। কি, আগ কি কাজের সনদ দিয়েছেন? আমি সনদ নিয়েছি হচ্ছে মাশরুম চাষের উপর একটা ট্রেনিং নিয়েছি। তারপর হচ্ছে সেলাই প্রশিক্ষণের উপর, ওভেন সুইং মেশিন, ব্লক বাটিক, বিউটিফিকেশন, তারপর হচ্ছে উদ্যোক্তা উন্নয়নের ট্রেনিং ২ বার করেছি। পাটজাত ও হস্তশিল্প এবং বাজারজাতকরণের ট্রেনিং নিয়েছি। আ এই কয়টা ট্রেনিং আমি যুব উন্নয়ন থেকে নিয়েছি। আর হচ্ছে মিরপুর থেকে কিছু ট্রেনিং নিয়েছি। সেটা হচ্ছে একটা ট্রেনিং মানে একটা বিষয়ের উপর ট্রেনিং একটা করলে হয় না। আমি মনে করি আমি একজন প্রশিক্ষক হিসেবে যে ৩ টা ট্রেনিং করলে তখন আমি বলতে পারি যে আমার কাজটা ভালোমতো আমি বুঝতে পারি যে আমার হয়েছে। তখন আমার মনে হলো যে না জীবনের এই ট্রেনিংটা আমার জন্য পর্যাপ্ত না। তখন আমি নিজেই এখন যেমন একটু বলি মাঝখানে যে আধুনিকতার যুগে আমরা এখন মোবাইল চাপলে সবকিছু পেয়ে যাচ্ছি। মোবাইলে গুগলে সার্চ দিলে, ইউটিউবে সার্চ দিলে সব পাওয়া যায়। কিন্তু আপনি ধরেন ২০০৮-৯ সালে কিন্তু এটা পসিবল ছিল না। আমি সেই ট্রেনিং এর খোঁজে মিরপুরে গিয়েছি। আমি ট্রেনিং এর খোঁজে আপনার হচ্ছে এই নারায়ণগঞ্জ পুরাটা চষে বেড়িয়েছি। যে কোথায় ভালো ট্রেনিং পাওয়া যায়, কোন সেক্টরে ভালো ট্রেনিং দেয়। তো যাই হোক খুঁজে বের করে আমি মিরপুর থেকে কিছু ট্রেনিং নিলাম। তারপর হচ্ছে ট্রেনিং নেওয়ার পরেও মানে সাহস পাচ্ছি না কিছু করতে। এটা কিন্তু ২০০৯ সালে মোটামুটি ২-৩ মাসের মধ্যে আমি অনেক কিছু উপর ট্রেনিং নিয়ে নিয়েছি। তো এর মধ্যে একজন আমার এক আন্টি সে আমাকে বলল যে, তোমাকে একটা কাজ আমি মানে গুছিয়ে দিব। তুমি আমার সাথে দেখা করো।" তো দেখা করো বলতে এই যে আমার পা ব্যথার গল্প আমি এখন বলব। ঠিক আছে? তো মানে মানুষের কাছ থেকে কষ্ট পাওয়াটা, সেই কষ্ট পাওয়াটা যে আমার জন্য অনেক বড় কিছু হয়েছে, আমি সেই কথাটাই বলব। তো উনার কাছে আমি যেতে ৩ মাস গেলাম। উনার মেয়ে আর আমি সমবয়সী। তো উনার মেয়ে বলতেছে যে ও হচ্ছে ফ্যাশন ডিজাইনার। কিন্তু আমি যে দেখলাম সে ফুতোয়াই কাটতে পারে না। সে হচ্ছে একটা নিমা কাটতে পারে না। তো আমার কাছে মনে হইলো যে তাহলে তো আমি অনেক কিছু জানি। এই যে আমার ভিতরে একটা জেলাসি ফিল হইলো আ যে ও যদি এত কিছু করতে পারে তাহলে তো আমি কাজ জানি। ও না জেনে অনেক কিছু করতেছে। আর আমি তো কাজ আলহামদুলিল্লাহ যতটুকু জানি আমি জানি। তো যাই হোক ৩ মাস উনাদের কাছে গেলাম। ও চুড়িদার পায়জামা শিখাবে বলে। ৩ মাস যাওয়ার পরে আমি দেখলাম যে সে তো চুড়িদার পায়জামা আমাকে শিখাতে পারবে সেটা তো অসম্ভব। সে তো নিজেই চুড়িদার পায়জামা পারে না। তো যাই হোক আমি খুব মানে মন খারাপ করে মানে হারায় ফেললাম। হতাশ হয়ে গেলাম যে আমি আসলে পারতেছি না, হচ্ছে না। আমার যেটা দরকার সেটা আমি পাচ্ছি না। তো নিজের চেষ্টা শুরুটা ছিল মায়ের কাছে এবং পরে যেটা করেছি অনেক চেষ্টা করেছি এবং এই ৩ মাস ছিল যে আমার বাসা থেকে এখন বর্তমান ভাড়া আছে ওই বাসাটা ৳৫০ এতটা পথ আমি হেঁটে যেতাম, হেঁটে আসতাম। আমার কাছে কিন্তু ৳৫০ ভাড়া ছিল না তখন।
আমার কাছে ৫০ টাকা ভাড়া ছিল না এবং ৩ মাস ওর ওইখানে আমার যাতায়াত করা সেই কথাটাই বলেছি যে আমার মনে হলে পা ব্যথা করে যে আমি কতটা পরিশ্রম করেছি। তো যাই হোক আমার কাছে পরবর্তীতে মনে আছে এটাই আমার হচ্ছে আল্লাহর অশেষ রহমত যে আমার ভেতরে আল্লাহ একটা মানে জেলাসি ফিল করার যে একটা প্রবণতা সেটা দিয়ে দিছে যে আমি ওকে জেলাসি করে আমি এই পথে বের হয়েছি। তো হঠাৎ করে একদিন আমার কাছে মনে হলো যে আমি তো একটা দোকান দিতেই পারি। আমি যেহেতু একটা টেইলরিং কাজ জানি আমি দিতেই পারি। দিয়ে দেখি না কি হয়। তো কাউকে বললাম না। হাসব্যান্ড না, বাবা-মা না, আত্মীয়স্বজন না। বাবা না, মাকে শুধু বললাম। বাবাও জানে না, ভাই-বোন জানে না, কেউ জানে না। মাকে শুধু বললাম যে, "মা আমি ৩ মাস দোকানটা আমি চালাবো। ৩ মাসে যদি দোকানটা দেখি আমি চালাতে পারি না তাহলে আমি ছেড়ে দেব। সেই ক্ষমতা আমার আছে। কেউ জানবে না। শুধু তুমি জানো।" ঘরের একটা পুরাতন টেবিল, আমার পড়ার টেবিল আর হচ্ছে মায়ের ৫০ বছরের আগের একটা মেশিন। ৫০ বছর আগে এখন এটা ৫০ বছর ওভার হয়ে গেছে। সেটা এখনো আছে সেটা এখনো আছে। তো সেইটা নিয়ে হচ্ছে আমি দোকানে গেলাম। দোকানে যাওয়ার পরে হচ্ছে আ আমি যখন ১ম দোকান দিলাম এটা হচ্ছে ২০১০ সালের সেপ্টেম্বরের ১০ তারিখ। তো আমাকে মনে হইলো যে আ এখন তো নারীর উদ্যোক্তা ঘরে, ঘরে। তখন কিন্তু একটা মেয়ে মানুষ বাহিরে দোকান দিবে এটা আসলে মানুষ একটু অন্যরকম শুধু অন্যরকম না। আমাকে মনে হচ্ছে যে চিড়িয়াখানার জীব-জানোয়ার যেমন দেখে আমাকে সবাই ওভাবে দেখতে আসছে। একটা মহিলা নাকি এখানে দোকান দিছে। এইভাবে যে আমি কি মানে কেমন যেন লাগতো নিজেকে মাঝে, মাঝে যে কি এমন দেখতেছে আমাকে। খুব লজ্জা পেতাম। আমি ভাবতাম না আমার কাজ এটা আমাকে করতেই হবে। দোকানটা কোথায় দোকানটা ছিল হচ্ছে আপনার হচ্ছে নারায়ণগঞ্জে যে জালকুড়ি, জালকুড়ির ভেতরে দেলপাড়া, দেলপাড়াতে আমার দোকানটা ফার্স্ট দোকান। তো আমি যখন আ এই যুবনয়নে ট্রেনিং করতে আসি, এখানে একটা মজার ঘটনা আছে। তো ওই ট্রেনিং করতে আসার সময় আ এক আন্টি আমি ট্রেনিং করতে আসি কাউকে বলি না। আমি আবার একটু চাপা স্বভাবের। তো বলি না আর বললে তো বুঝিনি যে আসলে মেয়েদের নিয়ে অনেক সমালোচনা হয়। তো পেছন থেকে আন্টি বলছিল, "মেয়েরা শুধু দৌড়াদৌড়ি ফালাফালি করতে পারে। মেয়েরা আসলে কিছু পারে না।" তো এই কথা বলার পরে আমি দোকানটা মোটামুটি ৬ মাস যখন চালাচ্ছি, আমার দোকানে তখন ৩ টা কর্মচারী শুধু সেলাই করে এবং একটা কর্মচারী শুধু কাপড় ওঠা মানে ভাঁজ করে দেওয়া কাস্টমারকে, কাস্টমার কাছ থেকে কাপড়টা ভাঁজ করে নেয়া। আদার্স কাজগুলি ওই সময় মানে কর্মচারীও হ্যাঁ, ৪ জন কর্মচারী ছিল। আর আমি শুধু কাটিং করি। তখন ওই আন্টি একদিন ড্রেস বানাইতে আসছে। ড্রেস বানাইতে আইসা বলতেছে, "জানতাম তুই পারবি।" তখন তো আমার মাথাটা গরম হয়ে গেছে। জানতাম তুই পারবি মানে কি? আজকে আমি পারছি বিধায় উনি এই কথা বলছে। ওইদিন যদি উনি যে এই কথাটা বলছিল, যদি উনার এই কথাটা আমি শুনতাম, তাহলে কি আদৌ আমি এ পর্যন্ত আসতে পারতাম? সম্ভবত ছিল না। তারপর আমার কর্মচারী মেয়েটাকে আমি বলতেছি, ও তখন ক্লাস 8 এ পড়ে মেয়েটা। পার্ট টাইম ছিল আমার কাছে। আমার মামিকে ধর তো, মামিকে আজকে যেতে দেব না। তখন ও আমার কথা শুনে উঠে বলল যে ধরে বলতেছে, "হ্যাঁ, ম্যাডাম বলছে আমি এখন আপনাকে যেতে দেব না।" তখন আমি উনাকে বললাম ঠান্ডা মাথায় যে, "আপনার ওই কথাটা শুনে যদি আমি চুপ করে যেতাম তাহলে আজকে হয়তো আমার এই পর্যন্ত আসা হতো না।" এবং আমার সবচেয়ে ভালো লাগে যে আমাকে দেখে দেলপাড়াতে এখন মোটামুটি ১৫-২০ জন মেয়েদের দোকান আছে এবং আমার কাছে মনে হয় যে আ আমি কারো আইডল হতে এখনো পেরেছি এবং কেউ আমাকে অনুসরণ করে। এই জিনিসটা মনে হলে আমার কাছে খুব বেশি ভালো লাগে যে না আসলে হয়তোবা আমার ভেতরে কিছু কিছু আছে। আছে, আছে। আর এই পুরো ট্রেনিং বলেন যুবনয়নের সাথে সম্পৃক্ত সেই ৯ সাল থেকে যুবনের যে ডিডি স্যার ছিল পর্যায়ে, পর্যায়ে এই পর্যন্ত ৩ জন। তারা শুধু বলত, "আমরা যা বলি তাই করেন। প্রশ্ন করবেন না কেন করেন?" উনারা যদি ট্রেনিং এ পাঠাইতো, আমার কিছুই বলার ছিল না। আমি কিছুই বলতে পারতাম না। একবারও মানে কোনো বা বা কারণ দেখাইতে পারতাম না যে, "স্যার আমি যেতে পারব না।" আমাকে সেই সাভার পাঠাচ্ছে, আমাকে কক্সবাজার পাঠাচ্ছে, আমাকে অমুক জায়গায় পাঠাচ্ছে ট্রেনিং। তবে হ্যাঁ, তারা যে পাঠাচ্ছে সত্যি কথা এটা। তারা পাঠাচ্ছে আমি কিন্তু আগে বুঝতে পারি না আমার এটা কি দরকার। কিন্তু আমি যখন ট্রেনিং করে ফিরি তখন আমি বুঝি যে আমার আসলে কাজগুলি মানে এই ট্রেনিংটা আমার জন্য কতটা দরকার ছিল। ছিল। এই যে ব্যাপারগুলি মানে এই কষ্ট আমি সকালে বের হইছি ৬ঃ০০ বাজে। আমি ১ম যখন দোকান দেই, ১ম তো আমার কর্মচারী ছিল না। মোটামুটি ৬-৭ মাস পরে আমি কর্মচারী নিয়েছি। আমি ১ম যখন দোকান দিয়েছি, আমার মানে আরেকটা হাস্যকর ঘটনা রোজার ঈদ। রোজার ঈদে আমার এলাকায় ড্রেসের মজুরি হচ্ছে ৳৩০০ ৳৩০০
আমার কাছে ড্রেস মোটামুটি হ্যাঁ, ভালোই আছে। আমাকে সবাই দিয়ে যাচ্ছে, আমি কিন্তু মজুরি বলছি না। মানে আমি তো মজুরিই বলতে পারতেছি না, সেই সাহসই পাচ্ছি না। আমার সেই সাহসই নাই। মানে মজুরি বলতে যদি আমাকে না দেয়, এইরকম একটা ভাব মানে আমি বলছি না। আমাকে ৳১২০ ৳১৫০ মজুরি দিয়ে যাচ্ছে। কিরে এমন করতেছে কেন? তারপর ভাবলাম কি যাক দেখ, এইবারই দেখ। এরপরে তো আমি আর এটা নিচ্ছি না। এভাবে করে ওই রোজার ঈদটা গেল, কোরবানির ঈদ গেল। কোরবানির ঈদটা যাওয়ার পরে আমি আমার মজুরিটা বাড়ায় দিলাম। ইনশাআল্লাহ এখন যেটা হয় যে দেড়পাড়া বা মানে জালকুড়িতে হচ্ছে ওই এরিয়াটাতে যদি ১২ টা থাকে ট্রেডার থাকে, আমি টক্কর দিয়ে সবার সাথে কাজ করি। ইনশাআল্লাহ। কারণ আমার সেই যোগ্যতাটা আমি তৈরি করে নিয়েছি। কাজের টাকার ব্যাপার আমি বলব না। টাকা কারো কাছ থেকে আমি কম নেই, কারো কাছ থেকে বেশি নেই, সেটা আমি বলব না। কিন্তু কাজের যে ব্যাপারটা যে আমি বলি যে, "যদি আপনার ভাগ্য খারাপ না হয়, আমার ভাগ্য খারাপ না হয়, তার ভাগ্য খারাপ আগে আমার ভাগ্য খারাপ।" কারণ কাপড়টা একবার ড্রেসটা যদি একবার নষ্ট হয়ে যায় সে তো আরেকবার আসবে না। আমি এইভাবে বলে তাদের ড্রেস রাখি এখন পর্যন্ত এবং সবাই জানে যে আমার মজুরি বেশি কিন্তু আমার কাছে ড্রেস দিলে তারা মানে ওই ফেরত যাবে না এবং খারাপ হবে এই ধরনের চিন্তাভাবনা তারা করে না। এই যে জার্নিটা আমার, এই জার্নিটা খুব কষ্টের প্রত্যেকটা মেয়েরই এবং আপনি একজন মেয়ে মানুষ, আপনিও বুঝেন সংসার ম্যানেজ করে, একটা বাচ্চা ম্যানেজ করে, তারপর বাহিরে কাজ করা। খুব আর টা ১ম যখন দোকানটা নিয়ে নিলাম আমি কর্মচারী নেওয়ার আগে হিউজ পরিমাণ কাজ পড়েছে। শীত। অক্টোবর মাসে দোকান নিছি। তার মানে নভেম্বর, ডিসেম্বর শীত চলে আসছে। আ আমি সকাল ৬ টায় দোকানে যেতাম। কুয়াশা, রাস্তায় দেখা যেত না। রাত ১১টা-১২ টায় আমি বাসায় আসতাম। মানে আমার তো কর্মচারী নেই। আমাকে কাস্টমার তো হ্যান্ডেল করতে হবে। মানে আমার টার্গেট ছিল যে একজনের যেন ফেরত না যায় এবং তাদের কথা যেন আমার বরখেলাপ না হয়। তারা যেন বলতে পারে না আমরা যেমন দিয়েছি ঠিক ওইভাবেই পেয়েছি। যেহেতু টেইলরিংটা দিয়ে আমি ১ম শুরু করেছিলাম টেইলরিং এর যে মানে একটা বদনাম সারা জীবন সেটা আপনিও মনে হয় জানেন। টেইলররা শুধু ঘুরায়, শুধু ঘুরায়। এরকম একটা ব্যাপার হচ্ছে না? টেইলররা শুধু ঘুরায়। সেটা আমি জানি। এই বিষয়টা মাথায় রেখে যে আমি না, আমি আমার কাছ থেকে যেন কেউ ঘুরে না যায়। এটা যেন বলতে না পারে। মানুষ যেন আমার কাছে তাড়াতাড়ি আবার আসে। এভাবে কাজ করে যাচ্ছি। এখনো পর্যন্ত এভাবে যাচ্ছি। তবে মাঝখানে চেয়েছিলাম হচ্ছে টেইলরিং সেক্টরটা ছেড়ে দিতে। কিন্তু আসলে একটা মায়ায় পড়ে গেছি। মানে বলে না যে মানে এটা আমার লক্ষ্মী। এটা আমার ভাগ্য চেঞ্জ করে দিয়েছে এবং এটা দ্বারা অনেক কিছু হয়েছে, অনেক কিছু করেছি আমি। আলহামদুলিল্লাহ। যার জন্য টেইলরিংটা আর এখন আর আমি ছাড়তে চাই না। মনে হয় যে এটা আমার মানে আমার বাবা-মা, আমার ফ্যামিলির পরে যদি কিছু থাকে এটা আমার আরেক আপন আরেকটা অংশ, আমার ফ্যামিলির আরেকটা অংশ। এজন্য আমি এটাকে বাদ দিতে পারি না। বিশাল বড় জার্নি। যাই হোক, দর্শক আমরা এতক্ষণ তার সংগ্রামের কথা শুনছিলাম। এখন একটি ছোট বিরতি দিতে যাচ্ছি। দর্শক আমরা বিরতি থেকে ফিরে আসলাম। চলুন বাকি গল্প শুনি। আম আপু তো আ পেশার শুনলাম কিছু। ১ম টা শুনলাম। আপনার তো অনেকগুলো আইডেন্টি শুনলাম। তার মধ্যে আপনি একটি বললেন টেইলরিং এর। তো বাকিগুলো শুনতে চাচ্ছি আচ্ছা। আমার হচ্ছে টেইলরিং এর পাশাপাশি চলছে হচ্ছে বুটিক্স। আ বুটিক্স সেটা হচ্ছে নিজস্ব কিছু প্রোডাক্ট আছে। আর সাথে হচ্ছে আমি কিছু রেডিমেড ড্রেস নিয়ে আসি। এই ২ টা মিলে হচ্ছে বুটিক্স আইটেমটা আমি সাজিয়েছি। বুটিক্সটা সেল করেন মানে আপনার শপ হ্যাঁ, হ্যাঁ, আমার শপ আছে। ওই টেইলরিং এর সাথেই আমার একটা শপ আছে। ও বুটিক্স বুটিক্সের শপ আছে। বুটিক্সটা হচ্ছে একদম আপনার হচ্ছে গজ কিনে এনে সেটাকে ব্লক করে, বাটিক করে, সুতার কাজ করে আ তারপর হচ্ছে ওটাকে পাইপিং-টাইপিং দিয়ে পাইপিং তো আপু নিশ্চয়ই বুঝছেন। পাইপিং-টাইপিং দিয়ে গলা করে, ইয়োক করে তারপর হচ্ছে মানে ওকে যেভাবে মানে যেভাবে আপনি হচ্ছে একটা শোরুমে যেয়ে আপনি আ পান, হয়তোবা আমারটা হয়তো শোরুমের মতো হয় না কিন্তু আমি ওইভাবে চেষ্টা করি। তবে একদম কালার থেকে শুরু করে ধরে মানে সম্পূর্ণটাই আমার একদম আমার ঘর থেকেই তৈরি। মানে আমি একদম বস থেকে কিনে আনি সুইটা কিনে আনি, আমি ডলারটা কিনে আনি, আমি কালার কিনে আনি। সমস্ত কিছু কিনেই তৈরি করি। আর আমার মোটামুটি হ্যাঁ ১৫-২০ জন মাঠ কর্মী আছে। আপনার বুটিক্স এর জন্য কাজ করেন? যারা হচ্ছে সুতার কাজগুলি করে বা কেউ আমাকে হচ্ছে ডিজাইনের পরামর্শ দিচ্ছে। কেউ ডিজাইন করে দিচ্ছে, কেউ ডিজাইন তুলে দিচ্ছে। এই যে ব্যাপারগুলি, এগুলি আছে ১৫-২০ জন আছে। এবং সবাই খুব ফ্রেন্ডলি এবং
বুটিক্সের যেহেতু কথা বললাম, আমি এখানে একটু বলি যে বুটিক্সটা আমি কেন শুরু করলাম। বুটিক্সটা হচ্ছে আমি যেই এরিয়াতে থাকি ওখানে হচ্ছে আপনার একটা ছিল, মিল ছিল। এই মিলটা হঠাৎ করে বন্ধ করে দিয়েছে। কেন দিয়েছে আমি যদিও জানি না। মিলটা বন্ধ হওয়ার পরে আমি জানতাম না এই বিষয়টা। এই মিলটা বন্ধ হওয়ার পরে আমি দেখেছি যে অনেকেই আমার কাছে আসছে। আপা কাজ দেন, ভাবি কাজ দেন, ম্যাডাম কাজ দেন। তা আমি দেখলাম যে আমার টেইলরিং সেক্টরের কাজটা তো আসলে সবাইকে দেওয়া পসিবল হচ্ছে না। হয়তোবা আমার টেইলরিং সেক্টরে হ্যাঁ থাকে, ২-৩ টা মেয়ে থাকে। তখন আমার কাছে মনে হলো যে আমি একটু চেঞ্জ করি। তেমন চেঞ্জ করি যে আমি বেবি ড্রেস করতে পারি। আমি শুরু করেছিলাম বেবি ড্রেস দিয়ে। আমি বেবি ড্রেস দিয়ে শুরু করি যে এই মেয়েদের হচ্ছে যে সুই সুতার কাজটা ওরা চাচ্ছে, আমি দিতে পারি ওদেরকে। এবং আপু আপনি হচ্ছে মানে আমাদের আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি শুনলে অবাক হবেন। আমি জানি না আসলে কতটা আপনি ও পর্যন্ত জানেন যে ৳১০ র জন্য ওরা যেই কাজ করে মানে আমার কাছে খুব অবাক লাগে। যে ৳১০ কি আমাদের এখন কিছু পাওয়া যায়? কিছুই পাওয়া যায় কিছুই পাওয়া যায় না। ওরা ৳১০, ৳২০, ৳৫০ র জন্য যে কাজ করে ও তো আমি এর বেশি মানে আমি পারি না। এই ওদের জন্য ওরা কাজ চাচ্ছে যার জন্য আমি বুটিক্সটা শুরু করলাম। এরপর কত সাল থেকে? বুটিক্সটা আপু আমি শুরু করেছিলাম হচ্ছে আপনার আ ১ম এ ১৫ সালে শুরু করেছিলাম। ১৫ সালে শুরু করার পর আমি করোনায় স্টপ করে দিয়েছি। করোনা আমার অনেক বড় একটা ধস গেছে। করোনায় আমি স্টপ করে দিয়েছি যে আমি পারছি না। টাকা-পয়সা বা সবকিছু মিলে আমি নিতে পারছি না। তখন করোনার পরে আমি এটাকে স্টপ করে দেই। তো এইবার বুটিক্সটা আমার শুরু করেছি মোটামুটি ১.৫ বছর হয়েছে। তো ১.৫ বছরের মধ্যে আমার কাছে মনে হলো যে আমি যেইটুকু কাজ দিচ্ছি, আমি কাজ দিচ্ছি ২-৩ জনকে। কিন্তু আমার কাছে তো লোকজন শুধু আসছে। আমি এত কাজ কিভাবে দেব? মানে আমি পারছি না। মানে আমার অত ইনভেস্টও করব আবার আমাকে তো মার্কেটিংও করতে হবে, সেল করতে হবে তো। তাহলে আমি কি এখন কি করতে পারি? তখন আমি আবার কি করলাম, আমি ওই যে কিছু আপু আছে আপনার যে যারা বাহির থেকে কাজ করায় নেয়। তাদের হয়তো তারা হয়তো কোনো আ বায়ার ধরে নিয়েছে বা কোনো শোরুম তাদের ধরানো আছে তারা ওইভাবে দেয়। ওদেরকে আমি খুঁজে বের করলাম। ওদের খুঁজে বের করে ওদের কাছ থেকে কিছু কাজ আমি নিই, ওদেরকে দিচ্ছি। ওই কাজটাও দিচ্ছি, আমার কাজটাও দিচ্ছি। যাতে করে মোটামুটি ১৫-২০ টা মানুষের মানে একটু মানে আমি মানে একটু চালানে হ্যাঁ, আর্নিং এর ব্যবস্থাটা আমি করতে পারছি। কিন্তু তাতেও আসলে পর্যাপ্ত না। আমি এখনো মোটামুটি গত সপ্তাহটার মধ্যে ২-৩ দিন আমি পার করেছি যে আমি কোথায় গেলে ওদের জন্য আরেকটু ভালো কাজ বা যেই অ্যামাউন্ট দিচ্ছে এর চেয়ে আরেকটু ভালো অ্যামাউন্টের কাজ কোথায় গেলে আমি ওদের জন্য করতে পারি। কতটা পারবো আমি জানি না। তবে এই যে মানে ওদের যে চাহিদাটা, এই চাহিদাটা আর আমাদের এখন অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। আমরা যারা টেইলরিং করি, বুটিক্স নিয়ে আছি বা অন্যান্য সেক্টরে যারা আছি, তারা জানি যে আসলে ব্যবসা করে কিন্তু বেঁচে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু আগের যে ব্যবসা ছিল খুব ভালো, সেই ব্যবসাটা কিন্তু এখন আমাদের নেই। তা আমি যদি বলি আমার জায়গা থেকে ব্যবসা নেই, তাহলে যার কোনো কাজই নেই, যার হচ্ছে আয়ের উৎস একজন, তার সংসারটা কিভাবে চলে? খুব কষ্ট। তো ওদের দিক থেকে মানে আমার মানে ভাবতে গেলে মানে আদার্স ভাবতে হয়। চেষ্টা করছি আমি এভাবে করার জন্য। আর বুটিক্সটা শুরু করার আগে আমি যখন আ মানে বুটিক্সটা আমি নেবই না চিন্তা করেছিলাম। ওই মিলটা বন্ধ হয়ে গেল। এরা আসছে আমি যখন খুঁজে বের করলাম যে তারা হচ্ছে কেন আসছে আমার কাছে? ওই মিলটা বন্ধ হয়ে যেতে কয়েক হাজার মানুষের হচ্ছে কর্মসংস্থান নষ্ট হয়ে গেছে। তখন আমার কাছে তারা আসছে আমার কাছে না আরো বিভিন্ন জায়গায় তারা আসছে। আর তাদের আমি এই কয় টাকার কাজ দেব? কয় টাকা কাজ? আমি একটা সুতার কাজে রিসেন্ট আজকে আমি একটা কাজ জমা দিয়েছি। একটা ড্রেসে সুতা কাজ করে দেবে ওরা হচ্ছে ৳৬০ দেবে। মানে আমি চিন্তা করে পাই না ৳৬০ আমি একটা ড্রেস বানাবো ৳৩০০-৩৫০ মজুরি নেই। আমি দিনে অন্তত ৪ টা ৫ টা ড্রেস উঠানোর একটা টার্গেট আমার থাকে। আর ওর হচ্ছে ৳৬০ আর ওর এই ড্রেসটা উঠাইতে মিনিমাম ২ দিন লাগবে এবং গাধার পরিশ্রম। তাহলে কি পরিমাণ কষ্ট ওর ভেতরে ও করে? যার জন্য আমি ওই যে বললাম গত সপ্তাহে আমি যে আরেকটু ভালো অ্যামাউন্টে যদি ওদের দিতে পারি চেষ্টায় আছি। তবে কতটা পারবো আমি জানি না। তবে চেষ্টা করে যাচ্ছি আমার জায়গা থেকে আমি। বাকি আল্লাহ ভালো জানে আমি পারবো কিনা। তবে হ্যাঁ, একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে আল্লাহ আমাকে কখনো হারায়নি। ইনশাআল্লাহ আরো এগিয়ে যাবেন। আমাকে মানে আমি হেরে যাইনি। তবে খুব কষ্ট হয়েছে। মানে আমি সবকিছুই পাই। মানে পাওয়ার পরে আমার যে পাওয়ার যে আনন্দটা সেটা ম্লান হয়ে যায় আমার পেছনের কষ্টটাতে। হয়তোবা আমি
এখানেও আমি হারবো না। আমি আশা করি ইনশাআল্লাহ আমাকে আমি হারবো না। কিন্তু আমার অনেক কষ্ট হবে সেটা আমি জানি। আর হচ্ছে আপনার পাশাপাশি আমি বলেছিলাম যে আমি একজন ট্রেনার। আমি একজন ট্রেনার। এইটার গল্প খুব মর্মান্তিক। কি কারণে মর্মান্তিক? মর্মান্তিক বলবো যে আমাকে হচ্ছে আমরা হচ্ছে টেন্ডারে কাজ করতাম। আমরা যখন ব্রেকে কাজ করি তখন আমাদের টেন্ডারে কাজ দেওয়া হয়। যে পার ডে আমরা কত সেলারিটা নেব, অ্যামাউন্টটা নেব, সম্মানীটা নেব। তো ওইটা হচ্ছে আমাদের যেমন আমি হচ্ছে ড্রেস মেকিং এর ট্রেনার বা ব্লগ বাটিকের ট্রেনার। আমাদের ড্রেস মেকিং এর ট্রেনার যেন সবাইকে একসাথে বসে যে আপনি পার ডে কত নিবেন, আপনি পার ডে কত নিবেন, এভাবে করে আমাদের দেওয়া হয়। তো এর আগের গল্পে যাই আমি। আমার এক বান্ধবী ও হচ্ছে ব্র্যাকেট ট্রেনার। তো ও ব্র্যাকেট ট্রেনারও আমাকে দিন বলল, "সুরাইয়া তুমি কি আ আমার এই ক্লাসটা করে দিবা? আমার একটু প্রবলেম হচ্ছে আমি করতে পারছি না।" আ সেটা হচ্ছে আপনার রূপগঞ্জ ২,৫০০ আ তারপর হচ্ছে আপনার সোনারগাঁতে। তো আমি ঠিক বুঝতে পারলাম না যে আমি মানে দূরত্ব কতটা সেটাও আমি জানি না বা ও আমাকে কোনো আ টাকা-পয়সা আমার সাথে লেনদেন করবে কিনা সেটাও আমি জানি না। তো আমি ঠিক ওকে ওই মুহূর্তে আমি নাও করলাম না আবার হ্যাঁও করলাম না। ওকে শুধু বললাম যে, "আমি একটু তোমাকে কালকে জানাচ্ছি।" তো এর মধ্যে আমি হচ্ছে আমার এক মানে বড় ভাই উনার সাথে আমি একটু আলাপ করলাম। তো উনি আমাকে বলল যে, "তুমি এটাকে না করবা না। তোমাকে যদি টাকাও নাও দেয় তারপর তুমি এটা করবা। কারণ তোমাকে একটা লিঙ্ক ধরতে হবে। তোমার ভালো, মেধা ভালো। তুমি পারবে, তোমাকে একটা লিঙ্ক ধরতে হবে।" তো যাই হোক আমি সোনারগাঁ এবং ২,৫০০ এ ২ টা ট্রেনিং করলাম ওর মাধ্যমে। মানে টেন্ডারটা নিয়েছে ও। আমাকে হচ্ছে সাব কন্ট্রাক্টই দিয়েছে। কিন্তু আমাকে হচ্ছে মানে আমাকে কোনো কাগজপত্র কিছু দেখায়নি ওদের সাথে কি ডিল হয়েছে বা আমার কোথাও কোনো একটা সিগনেচারও নেয় নাই। আমি এসব কিছুই জানি না। মানে আমি এত বোকা ছিলাম যে এটা এই সিস্টেমে যায় আমি কিছুই বুঝি নাই। তো ২ টা ট্রেনিং করানোর পর আমি দেখছি খুবই পরিশ্রম আপু। মানে সকালবেলা বের হতাম ফিরতে দেখা যেত যে আমার হচ্ছে একদম বেলা গড়িয়ে যেত। কিন্তু যেটা ভালো লাগতো সেটা হচ্ছে যে আমার ক্লাসটা সবাই এত পছন্দ করত যে কাজটা কি ছিল? কাজটা ছিল ড্রেস মেকিং এর উপর হচ্ছে মানে টেইলরিং এর উপর আমি ট্রেনার ছিলাম। ও টেইলরিং এর উপর ট্রেনার আর হচ্ছে ব্লক বাটিকের উপর ট্রেনার ২ টাতে ছিলাম। তো ওইখানের যারা ছিল তারা খুবই হতদরিদ্র আপনি বলতে পারেন। আমরা যারা নারায়ণগঞ্জবাসী তারা কিন্তু জানি যে নারায়ণগঞ্জটাকে দূর থেকে সবাই অনেক বড় মাপে দেখে। আমরা আসলে এদিক থেকে লাকি। কিন্তু নারায়ণগঞ্জেরও কিছু এলাকা আছে আপনার ওই দিকটাতে রূপগঞ্জ ২,৫০০ এ যেইখানে গেলে আপনি বুঝতে পারবেন যে মানুষ কতটা গরিব হইতে পারে বা মানুষ আ ৳৫০ ৳২০ র জন্য কতটা পরিশ্রম করে। তো তারা মনে করত যে আমাকে তারা মনে হচ্ছে মানে না যেন কি আলাদিনের চারাগের মতো পাইছে যে এমন ভালো ক্লাস করাইতেছে। মানে তারা খুব মানে আমাকে যত্ন করতেছে। এমন একটা অবস্থায় গেছে যে তারা আমার জন্য ব্যাগ ভর্তি করে আমি যেই অটোতে গাড়িতে করে আসবো ব্যাগ ভর্তি করে আমার জন্য বাজার রাখছে। তার মানে তারা মনে করতেছে ম্যাডামরে যদি আমরা কিছু দেই তাহলে সে মনে হয় ক্লাসটা আরো ভালো করে করাবে। কিন্তু আমি কিন্তু এটা বুঝি না। তখনও এটা বুঝি না। কিন্তু আমার একটা টার্গেট ছিল যে আমি এখন পর্যন্ত যে আমি যেটা করি সেটাকে আমি ফুলফিল করার চেষ্টা করি যে আমার জায়গা থেকে। হয়তো আমি 100% আসলে কোনদিনই পারব না। কিন্তু চেষ্টা করি। তো ওই ২ টা ব্যাচ করানোর পরে ওদের প্রতি একটা অভিজ্ঞতা আমার হয়েছে। আর আমার যে বান্ধবী হচ্ছে আমাকে ট্রেনিং করতে নিয়েছিল, ও আমাকে একটা অ্যামাউন্ট দিয়েছে। তো আমি আমার ওই বড় ভাই, আমার স্যারই হয় সম্পর্কে, বলল যে, "ঠিক আছে তুমি এটা নিয়ে সন্তুষ্ট থাকো। তুমি মনে করবা যে তোমার একটা এক্সপেরিয়েন্স হয়েছে।" তো আমি ভাবলাম যাক স্যার যেটা বলছে এটাই ঠিক। তো আমি জানতাম না। আমি যে ট্রেনিং করাইছি তখন হচ্ছে ওইখানকার যে কোঅর্ডিনেটর ছিল, উনি আমার ক্লাসগুলি ফলো আপ এ রাখছে। প্রায় মাস ৭ পরে উনি আমাকে ফোন দিয়েছে। "আপা আপনাকে তো একটু আমার দরকার। আ হচ্ছে আপনি আমার একটু অফিসে দেখা করেন।" উনাদের অফিসটা আশাতে আরামবাবুর দিকেই পাচ্ছিল। তো আমি বললাম যে, "আমি দেখা করব, কেন দেখা করব?" তো যাই হোক উনারা বলল দেখা করতে, আমি দেখা করলাম। উনারা বলল আমাকে একটা প্রোফাইল তৈরি করে দিতে। যে আপনার আ এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আপনার যত সার্টিফিকেট, এক্সপেরিয়েন্স সবকিছু দিয়ে একটা প্রোফাইল তৈরি করে দেন। প্রোফাইল তৈরি করব কিভাবে আমি সেটাই বুঝি না। লাস্টে ওই জায়গার যে ম্যানেজার ছিল ওনাকে আমি বললাম যে, "দাদা" উনি হিন্দু ছিল। যে "আমি হচ্ছে সমস্ত কাগজপত্র আপনাকে এনে দেই। আপনি আমাকে বলেন যে এটা করে, এটা করাই।" তো উনি আমাকে এই কথা শোনার পর বলল যে, "আপনি সব নিয়ে আসেন।" উনি ২ দিন বসে থেকে আমাকে নিয়ে উনার অফিসে বসে আমার প্রোফাইল তৈরি করে দিয়েছে। প্রোফাইল তৈরি করে দেওয়ার পর তারপর হচ্ছে আমার ট্রেনিং এর জন্য আমাকে আপনার হচ্ছে এই টেন্ডার সিস্টেম যেটা, এটা করাইলো। তো যাই হোক এরপর আমি দীর্ঘদিন ওদের সাথে কাজ করলাম।
এবং এখন পর্যন্ত নারায়ণগঞ্জ থেকে যদি ওরা কোনো ট্রেনারের নাম বলে, ইনশাল্লাহ আমার নামটাও সাথে বলে এবং বলে যে আপনাদের ক্লাসগুলি একটু আলাদা ছিল। ওই থেকে আমার ট্রেনার হিসেবে জার্নিটা আমার শুরু। আপুর বিউটিফিকেশন এর ব্যাপারটা জানা হয়নি। আসলে আমার হচ্ছে লাইফ জার্নিটা আমার মা থেকে শুরু। আমার লাইফে আমি যতটা কাজ জানি সবটাই আমার মা। আমার মাকে আমি ছোটবেলা থেকে কাজ করতে দেখেছি। সেখান থেকে আমার কাজ করা শেখা। কিন্তু বিউটিফিকেশন এর যে ব্যাপারটা সেটা ছিল আমার একমাত্র মানে একদম আলাদা একটা সাবজেক্ট, যে এটা আমি শিখেছি। হাতে ধরে কারো কাছ থেকে আমি ট্রেনিংটা নিয়েছি। এটা হচ্ছে ১৭ সালে ট্রেনিং নিয়েছিলাম বিউটিফিকেশন এ। এরপরে নিজে ছোট করে একটা পার্লার দিলাম। আ এরপর হচ্ছে পার্লার আছে। হ্যাঁ, ছোট করে একটা আছে। ওইদের পাড়াতে এইসব আমার গণ্ডির ভেতরে এইসব। আর এরপরে হচ্ছে জীবনে যখন আসলাম তখন ফ্যাশন ডিজাইনিং প্লাস বিউটিফিকেশন ২ টাতেই সহকারী হিসেবে রাখার চেষ্টা করল তারা। কিন্তু যদিও আমি আ আমার যে ডিডি স্যার ছিল উনি বলছিল যে, "না, দরকার নেই। আপনাকে আমি যদি কখনো সুযোগ পাই, আমি কি আপনাকেই সুযোগটা দেব।" তো ১ম ব্যাচটা যাওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ ৩ টা ব্যাচ যাচ্ছি। রানিং ব্যাচ। আগামীকালকে আমার একটা ব্যাচ শেষ হবে। আমি করাচ্ছি বিউটিফিকেশন প্লাস হচ্ছে আপনার ফ্যাশন ডিজাইনিং ২ টা আমি পড়াচ্ছি। আর এই ট্রেনিং গুলি করাতে যেটা আমি বুঝি যে মেয়েদের হচ্ছে কাজ করার অনেক আগ্রহ, কিন্তু তারা কোনো পথ খুঁজে পাচ্ছে না। তাদের কি করা উচিত? আমার জায়গা থেকে আমি বলব যে তাদের ক্লাসে আমি এই কথাগুলি বলি যে তাদের হচ্ছে একটা ট্রেনিং যথেষ্ট না। আমার একটা বিষয়ের উপর যেকোনো একটা বিষয়ের উপর ফোকাস করে আমাকে কাজ করতে হবে এবং ওই বিষয়টা আমাকে অন্তত ৩ টা ৪ টা ৫ টা ট্রেনিং নিতে হবে। কারণ আমি যা জানি আরেকজন তা জানে না। সে যা জানে আমি তা জানি না। এখন আমি কোথা থেকে কি পাবো সেটা কিন্তু বলতে পারছি না। আমাদের এই ট্রেনিং এর ব্যাপারগুলি সবসময় মাথায় রাখতে হবে যে আমরা একটা ট্রেনিংই শেষ করব না। আর আরেকটা ব্যাপার হচ্ছে মেয়েরা কাজ করতে গেলে যেটা হয়, অনেক কথা শোনায়। অনেক কথা শুনতে হয়। বাধা অনেক। সেটা হচ্ছে যে আমরা যতই আধুনিক হই না কেন বলি, কিন্তু আসলে আমরা আধুনিক এখনো হতে পারি নাই। সর্বপ্রথম বাধা হচ্ছে তার পরিবার। তার হচ্ছে হাসব্যান্ড, তার বাবা-মা। মেয়েদের প্রতি আমার একটাই কথা থাকবে, তাদের প্রতি অনুরোধ যে কোনো কথা বলা যাবে না। মানে আমি যেমন বোবা ছিলাম, যে যাই বলছে সব শুধু তাকায় শুনে যাও। যখন তুমি ভালো কিছু করতে পারবা দেখবা তখন তারাই তোমাকে এসে বলবে যে, "না, এটা তুমি পারবে বা পারছো বা তুমি ভালো বা তোমার দ্বারা এইটা সম্ভব।" তা সে মানে সোজা কথা যে এইটার মানে কোনো তর্কে যাওয়া যাবে না। আমি একদম বোবা। যে যাই বলুক আমি বোবা। কিন্তু কাজ ছাড়া যাবে না। মেয়েদের মেয়েরা কাজ করতে চায় কিন্তু আবার অনেক অজুহাতও দেখায়। যেটা আমি ক্লাসে বরাবরই বলি। এত মানে অজুহাত দেখানো চলবে না। যেটা আমি কিছুক্ষণ আগে আপনাকে বলেছি যে আপনি একজন হাউসওয়াইফ, আমি একজন হাউসওয়াইফ। আমাদের বাচ্চা সামলাতে হয়, হাসব্যান্ড সামলাতে হয়, সংসার সামলাতে সব সামলানোর পরে তারপরে আমাদের বাহিরে কাজ করতে হয়। ব্যাপারটা এত সহজ না। তাহলে এটা আমার ব্যাপারেও আমার জায়গাতে যেমন, আপনার জায়গাতে তেমন, আরেকটা মেয়ের ব্যাপারেও সেম। তাহলে মেয়েদের যদি কাজ করার ইচ্ছা আমার থাকে তাহলে ওইগুলি আমাকে ওইভাবেই হ্যান্ডেল করতে হবে। এবং প্রবল ইচ্ছা থাকে। হ্যাঁ, এবং প্রবল ইচ্ছা থাকতে হবে। প্রচন্ড হার্ড ওয়ার্ক। মানে কোনো কাজ ছাড়া যাবে না। এভাবে কাজ করতে হবে। অনেকেই কাজ করতে চায়। যেমন আমার কাছে আসে। আমার কাছে টেইলরিং এর যে আ মা কে ট্রেনিং নিতে আসে মেয়েরা। আমি হচ্ছে কিছু মেয়েদের আমি ফ্রিতে ট্রেনিং করাই যে, "তুমি আমার কাছে থাকো, কাজ শিখে চলে যাও।" কেউ ১ বছর, ১.৫ বছর, ২ বছর থাকে। এই যে থাকাটা, কেউ আইসা মনে করেন যে গত সপ্তাহে ১ মেয়ে চলে গেছে ১.৫ মাস থেকে। ১.৫ মাসে মানে তার কথা হচ্ছে ১.৫ মাসে সে অনেক কিছু শিখতে পারবে। কিন্তু ১.৫ মাস কি আসলে কোনো সময়? কোনো সময় না। কিন্তু তার হচ্ছে মানে ইচ্ছাটা জোরালো থাকতে হবে এবং ধৈর্য সহকারে ইচ্ছা থাকতে হবে। ধৈর্য। ধৈর্য না থাকলে এই লাইনে কাজ করা সম্ভব না। আর উদ্যোক্তার কথাটা যেটা বলব যে সবার উদ্দেশ্যে বলা, যেহেতু সবাই দেখবে প্রোগ্রামটা। উদ্যোক্তা আমি তখনই বলব এবং আমাদের সবারই উদ্যোক্তা হওয়া উচিত যে আমি নিজে কিছু করব এবং আমার আশেপাশে যারা আছে তাদেরকে আমি উৎসাহিত করব, তাদের পথ দেখাবো। এই হচ্ছে আমি একজন উদ্যোক্তা। এটা না হলে হচ্ছে আমাদের আসলে উদ্যোক্তার যে সত্যিকারের অর্থে যে উদ্যোক্তা হওয়ার সংজ্ঞাটা সেটা আসলে হারিয়ে যাচ্ছে। সেটা আসলে হচ্ছে না। আ এতটুকু পর্যন্ত আমার লাইফ জার্নি। আর মেয়েরা কাজ করতে গেলে মানে অনেক বেশি হয়ে যায়, দুর্বল হয়ে যায়। খাওয়া-দাওয়ার ব্যাপারে খুবই অনীহা তারা। মানে আমার সময় নেই, আমি খেতে পারছি না। এটা হবে না। আমাকে খেতেই হবে। সময় মতো। হ্যাঁ, সময় মতো খেতেই হবে এবং আমাকে পরিশ্রম যেহেতু করতে হবে আমাকেই খেতে হবে। এই কাজগুলিতে মেয়েরা খুব উদাসীন। এটা করা যাবে না।
আপনি খুব ছোট, ছোট ভালো, ভালো টিপস গুলো দিয়েছেন। মানে একজন নারী উদ্যোক্তা হওয়ার জন্য কি প্রয়োজন? আ আমরা আমার বাস্তব অভিজ্ঞতা। অভিজ্ঞতা থেকে হ্যাঁ, অভিজ্ঞতা। আর আরেকটা কথা আমি মিস করে গেছি সেটা হচ্ছে আমার লাইফের একটা চরম সত্যি কথা। আমার লাইফে আমি কোনোদিন হচ্ছে টেইলরের কাছে যাইনি। আমার জন্ম থেকে দেখেছি আমার মা আমার জামা তৈরি করে দিয়েছে। আমার মা আমাকে একটা কথা বলেছিল আমি যখন দোকান নেই আ যে, "আমি তো জীবনে কিছু করতে পারিনি, দেখ তুই কিছু করতে পারিস কিনা?" এই মায়ের এই কথাটা মানে আমার কাছে মনে হয়েছিল যে হয়তোবা আল্লাহ আমার উপর প্রেরণা। হ্যাঁ, অবশ্যই। কাজের ক্ষেত্রে টোটালটাই মায়ের অনুপ্রেরণা। আমার হচ্ছে আমি যখন দোকান নেই সেটাও মা জানে। আমার সমস্ত কার্যক্রম এবং আমি বলছিলাম যেটা আমরা এখন মোবাইলটা হাতে নিলে সমস্ত ইনফরমেশন পাই। আমার মাকে একটু ব্লকের রঙের জন্য, একটা ক্রুশ কাটার জন্য, একটু উলের কাটার জন্য আমার মাকে আমি কিন্তু মুন্সিগঞ্জের মেয়ে। সেই মুন্সিগঞ্জ থেকে ঢাকা নিয়ে আসতাম আমার মাকে আমি। জোর করে ধরে, "মা আমাকে এটা একটু কিনে দাও।" আমি সিটি ছিল না। আমি হচ্ছে যেটাকে কুপি বাতি বলে। বিপাক। হারিকেন সেটা দিয়ে কাজ করছি। মা জেগে দেখছে আমি কাজ করতেছি। মা বকাচ্ছে, "এই এখনো কাজ করতেছিস? চোখ নষ্ট হয়ে যাবে। রেখে দে।" তারপরও কাজ করতাম। এই যে প্রবল ইচ্ছাশক্তিগুলি এগুলি আমাদের সবারই থাকতে হবে। যেটা হয়তোবা আমার ফ্যামিলির অনেকের নাই। এটা আসলে এটা না থাকলে আসলে নারী উদ্যোক্তা বা নারীদের কিছু করা আপনার মানে এই হার্ড ওয়ার্কিং এর জন্য আজকে আপনি এই অবস্থানে এসেছেন। সেটা সম্পূর্ণ আল্লাহর রহমত। আল্লাহ না চাইলে কিছুই হইতো না। তবে এখনো চেষ্টা করে যাই। এখনো শিখি এবং স্টুডেন্টদের আমি প্রতিবারই ক্লাসে বলি, আমার তো মোটামুটি ক্লাস থেকেই যায়। আমি সবসময় বলি যে আমার ক্লাসে যদি ২৫ টা স্টুডেন্ট থাকে, ৩০ টা স্টুডেন্ট থাকে, আমি ওদের কাছ থেকে একটা করে কথা হলে শিখি। সেটা আমার সবসময়। কারণ আমি সব জানতা না। হুম। আমার অনেক কিছু শেখার শেষ নেই। আমি কাজ করতে গেলে মারে এইটা তো আমি পারছি না, এটা ওর কাছ থেকে শিখে নিলাম। আর ১ম ক্লাসে যখন আমি ঢুকছিলাম আমার মনে আছে যখন ব্রেকে ট্রেনিং করাই, তখন কিন্তু আমি শেখার জন্য ঢুকছিলাম যে আসলে আমি পারি কিনা আমি দেখি এবং আমার কি বাদ আছে সেটা আমি ফিল আপ করি। এই ছিল আমার টার্গেট। তো কিভাবে যে এ পর্যন্ত চলে আসছি সেটা আমি জানি না। তবে হ্যাঁ, এভাবেই চেষ্টা নারী করে যাচ্ছি। উদ্যোক্তারা এগিয়েছে। হ্যাঁ, এভাবেই এগিয়ে যাবে আশা করি। আর সবার প্রতি একটাই কথা যে প্রচন্ড হার্ড ওয়ার্ক করতে হবে আর ধৈর্যটা ছাড়া যাবে না। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ একজন সফল নারী উদ্যোক্তার কথা শুনলাম। আ তার কথা শুনে আপনারা যদি অনুপ্রাণিত হন তাহলে আমাদের অনুষ্ঠানটি সার্থক হবে। আগামী পর্বে আমরা নতুন কোনো নারী উদ্যোক্তাকে নিয়ে আসবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপুর কিছু বলার থাকে। আ আসলে দর্শকদের উদ্দেশ্যে বলার হচ্ছে সেটা যে এনএনটিভিকে বা ব অনেক ধন্যবাদ যে নারীদের নিয়ে এই ধরনের একটা সুন্দর প্রোগ্রাম করার জন্য। যে আমরা আমাদের গল্প শেয়ার করতে পারছি এবং আমাদের এই গল্পগুলি শুনে আরো হচ্ছে ১০ জন অনুপ্রাণিত হবে। আ তো সেই দিক থেকে এনএনটিভির হচ্ছে মানে শুভকামনা জানাচ্ছি আমি। তারা অনেক দূরে এগিয়ে যাক এবং আমাদের নিয়ে আরো ভালো, ভালো প্রোগ্রাম করুক। ধন্যবাদ।